আসসালামু আলাইকুম। ডিজিটাল পাঠশালায় স্বাগত জানাচ্ছি আমি এস.এম. আবু সাদাত, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পাইথন শেখার উদ্দেশ্যে wcschools.com এর সাথে পরিচিত হব। পাইথনের বিভিন্ন সিনট্যাক্স, কমেন্ট লেখার ধরন, পাইথনে ভেরিয়েবল ব্যবহারের প্রক্রিয়া, এ সমস্ত বিষয়ে আলোচনা করব। চলুন প্রথমেই আমরা wcschools.com এ যাই। আমি আমার ব্রাউজার চালু করেছি, লিখব wcschools.com। এখান থেকে আমরা টিউটোরিয়াল অংশে পাইথন প্রোগ্রামিং খুঁজে নিব। দেখুন আমরা কেন wcschools.com বেছে নিয়েছি, কারণ wcschools.com এ আছে টিউটোরিয়ালের সাথে লাইভ প্র্যাকটিস করার সুবিধা। অর্থাৎ পাইথন সফটওয়্যার আপনার মোবাইল ফোনে বা কম্পিউটারে যদি ইনস্টল নাও থাকে, শুধুমাত্র wcschools.com এ গিয়ে আপনি একই সাথে সেখানে কোড লিখে লাইভ কোড রান করে দেখতে পারবেন। চলুন আমরা এখন আছি পাইথন টিউটোরিয়ালের হোম পেজে। আমরা ইতিপূর্বে পাইথন সম্পর্কে অনেক বৈশিষ্ট্য আলোচনা করেছি, আমরা সেগুলো প্রথমে কিছুটা রিভিউ করে নেই। প্রথম ব্যাপারটা হচ্ছে পাইথন কি। আমরা সকলেই জানি পাইথন জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 1991 সালে গুইদো ভ্যান রোসাম নামের একজন প্রোগ্রামার পাইথন সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। পাইথনের ব্যবহার রয়েছে সার্ভার সাইড ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্য, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেস্কটপ এবং মোবাইলের জন্য। গণিতের বিভিন্ন অ্যানালাইসিসে পাইথনের ব্যবহার রয়েছে। এছাড়াও কম্পিউটারের সিস্টেম চালানোর জন্য সিস্টেম স্ক্রিপ্টিংয়েও পাইথনের ব্যবহার রয়েছে। প্রশ্ন আসতে পারে যে অনেক প্রোগ্রামিং দিয়েই তো এই কাজগুলো করা যায়, তাহলে পাইথন কেন? পাইথন খুব সহজে কম লিখে কাজ করা যায় এবং পাইথন হচ্ছে ওপেন সোর্স প্রোগ্রামিং। পাইথন ক্রস প্ল্যাটফর্মে সাপোর্ট করে, অর্থাৎ উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, রাসবেরি, অ্যান্ড্রয়েড সবগুলো প্ল্যাটফর্মেই পাইথন সাপোর্ট করে। পাইথনের লিখিত রূপ ইংরেজি ভাষার মতোই। পাইথন হচ্ছে একটি ইন্টারপ্রিটেড সিস্টেম, অর্থাৎ লাইন বাই লাইন কাজ করে। পাইথন প্রোগ্রামিং একই সাথে প্রসিডিউরাল বা ফাংশনাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড এই দুই মেথডেই কাজ করা যায়। আমরা জানি আধুনিক যুগের প্রোগ্রামিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, তার পাশাপাশি পাইথন প্রসিডিউরালও দিয়ে থাকে। অর্থাৎ একদম শুরু থেকে যদি কেউ প্রোগ্রাম শিখতে চায়, তার জন্য যেরকম প্রসিডিউরাল রয়েছে এবং অ্যাডভান্স লেভেলের জন্য অবজেক্ট ওরিয়েন্টেড রয়েছে। অতএব একের ভিতরে দুই, এরকম একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। সুতরাং একজন বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য পাইথনের কোনো বিকল্প নেই। গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে যে পাইথনের দুটি গুরুত্বপূর্ণ ভার্সন হচ্ছে পাইথন 2 এবং পাইথন 3। পাইথন 2 এবং পাইথন 3 এর মধ্যে মেজর ডিফারেন্স রয়েছে, সিনট্যাক্সে অনেক বেশি পরিবর্তন রয়েছে। অতএব যদি কেউ পাইথন 2 শেখে, তাহলে পাইথন 3 তে তাকে আপগ্রেড হতে হবে। সো আমাদের পাইথন 2 যেহেতু ব্যাকডেটেড ভার্সন, নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি পাইথন 3 তে চলে যাব। পাইথন শেখার জন্য আমাদের সরাসরি python.org থেকে যে আইডি পাওয়া যায় সেই আইডিতে আমরা লিখতে পারি
কোড লিখে চালু করতে পারি। এছাড়াও কিছু রিচ আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রয়েছে, যেমন থনি, পাইচার্ম, নেটবিনস, ইক্লিপস। এগুলো বহুল প্রচলিত আইডি পাইথনের জন্য। আমরা পাইথনের সাথে পরিচিত হলাম। চলুন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। পাইথন ইনস্টলেশন। অলরেডি আমরা পাইথন ইনস্টলেশনের প্রক্রিয়া দেখেছি, যে python.org থেকে ডেস্কটপে ইনস্টল করা যায় এবং মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে পাইথন আইডি ইনস্টল করা যায়। আমি এই বিষয়টি এখন আলোচনা করছি না। আমরা সিম্পলি w3schools.com এ কীভাবে এটাকে প্র্যাকটিস করবো সেটা দেখব। দেখুন এখানে সিম্পলি একটা প্রোগ্রাম দেওয়া আছে helloworld.py, পাইথনের এক্সটেনশনের জন্য py। এখানে একটা কমান্ড দেওয়া আছে, দেখেন প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড ডাবল কোটেশন শেষ ফার্স্ট ব্র্যাকেট শেষ। আমরা পূর্বে যেরকম আলোচনা করেছি আজকে আমরা সেইটাই রিপিট করছি, যে প্রিন্ট স্টেটমেন্ট দ্বারা কোনো একটি মেসেজকে কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে করা হয় প্রোগ্রামের ফলাফল হিসেবে। আমরা দেখে আসি W3 স্কুলে আমরা এখানে লাইভ প্র্যাকটিস করব। ট্রাই ইট ইয়োরসেলফ ক্লিক করলাম। লক্ষ্য করুন বাম দিকের যে স্ক্রিনটি আছে, দেখুন এই অংশটাতে হচ্ছে আমি আমার লাইভ কোড লিখব এবং ডান দিকে যেখানে হ্যালো ওয়ার্ল্ড, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এখানে আমার লাইভ ফলাফল দেখা দেবে। সো আমরা বুঝতেই পারছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দ্বারা ফলাফল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে যে লেখাটুকু আছে সেইটুকু ডিসপ্লে করার জন্য প্রিন্ট ফাংশনটাকে আমি এভাবে ব্যবহার করেছি। সো আমি যদি আরও একটি প্র্যাকটিস করতে চাই, চলুন দেখে আসি। প্রিন্ট ডাবল কোট ফার্স্ট ব্র্যাকেট শুরু ডাবল কোটেশন শুরু ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং। Welcome to Python programming world. Double quotation close, first bracket close. So what will be the output? আউটপুটটিকে দেখার জন্য এখানে আছে রান বাটন। আমি রান বাটনে চেপে ফলাফল স্ক্রিনটা দেখব। ওয়েট ফর ফিউ সেকেন্ড। সো ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং ওয়ার্ল্ড মেসেজটি কিন্তু ডিসপ্লে করেছি। অনুরূপভাবে যে কোনো মেসেজ আমরা ডিসপ্লে করতে পারি। এবার আমরা পূর্ববর্তী লেসনে অলরেডি পাইথন শেল ব্যবহার করা শিখেছি, পাইথন ইন্টারপ্রেটার ব্যবহার করা শিখেছি, যে কীভাবে লাইন বাই লাইন ইন্টারপ্রিট করে দেখতে হয়। সো আমি এখন আর সেই বিষয়টি দেখাচ্ছি না, আমরা চলে যাচ্ছি নেক্সটে। পাইথন ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন হচ্ছে আমরা খুব সিম্পলি যেটা বুঝি মার্জিন, অর্থাৎ বাম দিক থেকে যতটুকু জায়গা ছেড়ে দিতে হয় সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন রেফার্স টু দ্য স্পেসেস অ্যাট দ্য বিগিনিং অফ এ কোড লাইন। কোনো একটা কোডের লাইনের শুরুতে যে স্পেসগুলো দিয়ে জায়গা ছেড়ে দিতে হয় সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেন্টেশন শুধুমাত্র পাঠ করার মানে কোড পড়ার সুবিধার্থে, কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ে পাইথনের ইন্ডেন্টেশনের আলাদা একটা মিনিং আছে। এখানকার ইন্ডেন্টেশন মিন করে এটি একটি নির্দিষ্ট কোড ব্লক, এ ব্লক অফ এ সেট অফ লাইন্স, এ সেট অফ ইনস্ট্রাকশনস in a same indentation means a block of code. তো অতএব পাইথনে ইন্ডেন্টেশন মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু এটা দেখে আসব। দেখেন ইফ 5 is greater than 2
কোলন একটু জায়গা ছেড়ে দিয়ে আছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, ডাবল কোটেশন শুরু, 5 ইজ গ্রেটার দ্যান 2, ডাবল কোটেশন শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ। অর্থাৎ এর মিনিং হচ্ছে যদি 2 এর চাইতে 5 বড় হয় তাহলে মেসেজ ডিসপ্লে করতে হবে যে 5 2 এর চাইতে বড়। যেহেতু 5 2 এর চাইতে সত্যিই বড়, ঘটনাটি সত্য, অতএব নিয়ম অনুযায়ী নিচের প্রিন্ট স্টেটমেন্টটি ডিসপ্লেতে শো করানোর কথা। চলুন দেখে আসি, ট্রাই ইট ইয়োরসেলফ, রান করে দেখি। কাজ করেছে, 5 ইজ গ্রেটার দ্যান 2। কিন্তু আমি যদি ইফ এর পরের লাইনে প্রিন্টের আগে যে ইন্ডেন্টেশন আছে, স্পেস আছে, এটাকে যদি আমি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে যদি রান করি সেম লেভেলে রেখে, তাহলে এটি আর কাজ করবে না। এটা এক ধরনের সিনট্যাক্স এরর হবে, অর্থাৎ চিহ্নের ভুল। দেখেন আমার এখানে এরর মেসেজ এসেছে, সরি ইন্ডেন্টেশন এরর, এক্সপেক্টেড অ্যান ইন্ডেন্টেশন বিফোর লাইন 2, লাইন 2। সো আমি ব্লকটা এখনই ঠিক করে দিব। একটা ট্যাব দিয়ে দিলাম, এবার রান করি। ফাইভ ইজ গ্রেটার দ্যান 2, রাইট। সো আমরা মনে হয় ইন্ডেন্টেশন বুঝতে পেরেছি যে ইন্ডেন্টেশন মানে হচ্ছে যতটুকু জায়গা ছেড়ে দেওয়া হয় সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। আর এখানে ইফ 5 ইজ গ্রেটার দ্যান 2 কোলন ইন্ডেন্টেশন প্রিন্ট, এর অর্থ বোঝাচ্ছে যে প্রিন্ট স্টেটমেন্টটি ইফ স্টেটমেন্টের অধীনস্থ। অলরেডি আমরা এই সিনট্যাক্স এররটা দেখে ফেলেছি। আমি যদি আরো একটু ডিপারে যাই, চলুন দেখি কি হয়। বলছে যে নাম্বার অফ স্পেসেস ইজ আপ টু ইউ অ্যাজ এ প্রোগ্রামার বাট ইট হ্যাজ টু বি অ্যাট লিস্ট 1। অর্থাৎ আমি যখন ইন্ডেন্টেশন দিব তখন কতটুকু ইন্ডেন্টেশন দিব সেটা প্রোগ্রামারের উপর ডিপেন্ড করে, কিন্তু অ্যাট লিস্ট একটা আমাকে দিতেই হবে। দেখে আসি, দেখুন এখানে if 5 is greater than 2 এরপরে ইন্ডেন্টেশন দেওয়া হচ্ছে একটি স্পেস। পরে if 5 is greater than 2 এখানে ইন্ডেন্টেশন দেওয়া হয়েছে a lot of spaces, at least 5 spaces, okay, but the result is same. দুটির ক্ষেত্রেই ফলাফল একই, কারণ দুটি স্টেটমেন্টই মিন করছে যে if প্রিন্ট স্টেটমেন্ট if স্টেটমেন্টের অধীনস্থ। আশা করি ইন্ডেন্টেশন সম্পর্কে আপনারা সঠিক ধারণা পেয়েছেন। তারপর আমরা আরো একটি এরর চেক করব। দেখুন এখানে দেখা যাচ্ছে if 5 is greater than 2 তার আন্ডারে রয়েছে একটি প্রিন্ট স্টেটমেন্ট, কিন্তু পরের প্রিন্ট স্টেটমেন্টটি আরো বেশি স্পেস দিয়ে লেখা হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে সিলেক্টেড প্রিন্টটি উপরের প্রিন্ট স্টেটমেন্টের অধীনস্থ এবং এই প্রিন্ট স্টেটমেন্টটি মাঝখানের প্রিন্ট স্টেটমেন্টটি উপরের ইফ স্টেটমেন্টের অন্তর্ভুক্ত। আসলে এখানে লজিক্যালি আসলে এটা ভুল, কারণ 3 নম্বর লাইনের প্রিন্ট স্টেটমেন্টটি অন্য কোনো প্রিন্ট স্টেটমেন্টের অধীনে হতে পারে না, এটাকে অবশ্যই ইফের অধীনেই হতে হবে ডাইরেক্টলি, এবং এক্ষেত্রে ভুল আসবে। দেখুন লাইন 3 প্রিন্ট 5 is greater than 2, ইন্ডেন্টেশন এরর, আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। সো এটাকে কারেকশন করতে হলে আমাকে এখানে কেটে সেম লেভেলে এনে দিতে হবে। যদি সেম ব্লকে হয়, সেম ব্লকে যদি হয় তাহলে তাদের সবার ইন্ডেন্টেশন লেভেলটা সমান থাকবে,
অর্থাৎ ইফ এর আন্ডারে 2টি স্টেটমেন্ট থাকুক বা 5টি স্টেটমেন্ট থাকুক, তাদের প্রত্যেকেই সমান সংখ্যক স্পেস থাকতে হবে। যদি আমি ইফ এর আন্ডারে প্রথম প্রিন্টে একটা স্পেস দেই, তাহলে বাকি প্রিন্টগুলো বা বাকি যে লাইনে থাকুক না কেন তাদের স্পেস সংখ্যা 1টি করে হবে। যদি 2টি করে দিই তাহলে সবার 2টি করে হবে। আমি এবারে সমান করে দিয়েছি, আশা করি এই কোডটা এখন কারেক্টলি রান করবে। ওয়েল, কারেক্টলি রান করেছে। এবার আমরা আরো কিছু প্র্যাকটিস করে আসি। পাইথনে রয়েছে ভেরিয়েবল। পাইথনে ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে চলক, অর্থাৎ যার মান পরিবর্তিত হয়। এই চলকগুলোকে বিভিন্ন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং সেগুলোর মান নির্ধারণ করে দিতে হয়। যেমন আমি উদাহরণে এখানে রয়েছে x=5, এর মানে হচ্ছে x একটি ভেরিয়েবল যার মান হচ্ছে 5। y= ডাবল কোটেশন হ্যালো কমা ওয়ার্ল্ড নোট অফ এক্সক্লামেশন বিস্ময়বোধক চিহ্ন, অর্থাৎ y হচ্ছে একটা ভেরিয়েবল যার মান হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু এই দুটো লাইন স্ক্রিনে ডিসপ্লে হয়নি। আমরা দেখে আসি। দেখুন, এই দুটো লাইনকে যদি আমরা রান করি কোনো ফলাফল দেখাবে না, বাট ইটস কারেক্ট, ঠিক আছে। ফলাফলগুলোকে যদি আমরা শো করতে চাই তাহলে আমাদের প্রিন্ট কমান্ড দিতে হবে, এবং কোনো ভেরিয়েবল প্রিন্ট করার সময় আর ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন হয় না। যেহেতু এক্স একটি ভেরিয়েবল, সো এক্সকে প্রিন্ট করার জন্য আমরা কোনো ডাবল কোটেশন ইউজ করব, সরাসরি লিখব প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট এক্স ফার্স্ট ব্র্যাকেট শেষ, রান। সো দেখেন, এক্স এর মান পূর্বে অ্যাসাইন করা আছে, পূর্বে নির্ধারণ করা আছে, পরবর্তীতে আমি প্রিন্ট এক্স লিখেছি, ফলাফল কিন্তু এক্স এর মান 5 হিসেবে শো করেছে। অনুরূপভাবে আমরা লিখতে পারি প্রিন্ট ওয়াই, সো ওয়াই এর মান হ্যালো ওয়ার্ল্ড শো করবে। ভেরিয়েবল সম্পর্কে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানব। তার আগে আমরা পাইথন কমেন্টস সম্পর্কে দেখে নেব। কোনো ব্যক্তি যখন কোনো বৃহৎ কোনো কাজ করে, যখনই কোনো কোডিংয়ের কাজ করে, সংকেতের কাজ করে, সেখানে আরও কিছু সংকেত দেওয়া হয় যাতে তার মতো আরও সংকেত ব্যবহারকারী যারা রয়েছেন, অর্থাৎ প্রোগ্রামার যারা রয়েছেন, তারা বুঝতে পারে, সহজেই বুঝতে পারে যে প্রোগ্রামার কি করেছেন। সো কমেন্টস ক্যান বি ইউজ টু এক্সপ্লেইন পাইথন কোড, অর্থাৎ পাইথন কোডকে ব্যাখ্যা করার জন্য কমেন্টস বা মন্তব্য ব্যবহার করা হয়। কমেন্টস ক্যান বি ইউজ টু মেক দ্য কোড মোর রিডেবল, কোডকে আরও সুন্দরভাবে যাতে পড়া যায় সেই জন্য কমেন্ট ব্যবহার করা হয়। কমেন্টস ক্যান বি ইউজ টু প্রিভেন্ট এক্সিকিউশন হোয়েন টেস্টিং কোড। যখন আমরা কোনো প্রোগ্রামে অনেকগুলো লাইন লিখি, তখন সেই লাইনগুলোর মধ্যে কোনো একটা লাইনকে যদি টেস্টিং পারপোজ বন্ধ করে দিতে চাই, অর্থাৎ তাকে আমি মূল প্রোগ্রামের অংশ হিসেবে রাখতে চাই না, তাহলে সেই প্রোগ্রামটিকে মন্তব্যের অংশ হিসেবে আমরা দিয়ে দিতে পারি, যাতে সেই প্রোগ্রামটা ইন্টারপ্রেটার ইন্টারপ্রিট না করে। পাইথন ভাষায় যখন কোনো কমেন্ট তৈরি করতে হয় তখন তার পূর্বে হ্যাশ চিহ্ন দিতে হয়। হ্যাশ, কমেন্ট স্টার্টস উইথ এ হ্যাশ অ্যান্ড পাইথন উইল ইগনোর দেম, অর্থাৎ মন্তব্যের অংশ হিসেবে যে কোডটা লেখা হবে, যে লাইন স্টেটমেন্ট লেখা হবে, সেটি প্রকৃতপক্ষে পাইথন স্টেটমেন্ট হিসেবে বিবেচিত হবে না, তাকে ইন্টারপ্রিট বা রান করা হবে না।
তো আমরা দেখে আসি। দেখুন, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমরা জানি এটার ফলাফল হ্যালো ওয়ার্ল্ড শো করবে, কিন্তু উপরের লাইনে লেখা আছে হ্যাশ দিস ইজ এ কমেন্ট। দিস ইজ এ কমেন্ট will not run, will not display on screen because hash means comment. We can write another comment using hash. Comment. তো দেখুন এই লাইনটিও রান করবে না। আবার আমরা জানি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডের মিনিং আছে যেটা শো করে, সেটার পূর্বেও যদি আপনি হ্যাশ চিহ্ন দিয়ে দেন তাহলে সেটিও মূল কোডের অংশ হবে না, সেটিও রান করবে না। অর্থাৎ আমার বর্তমানে যে কোডটি রয়েছে সেটা একটি ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট, ব্ল্যাঙ্ক প্রোগ্রামিং ফাইল হয়ে গেছে, নো আউটপুট। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি যে হ্যাশ দ্বারা মন্তব্যের অংশ হিসেবে কোনো স্টেটমেন্ট লেখা হয় এবং তা মূল কোডের অংশ নয়। কমেন্টের অবস্থান। Comment can be placed at the top, at the end of a line, and Python will ignore the rest of the line. এখানে দেখুন আমরা একটি লাইনেই প্রথমে স্টেটমেন্ট লিখেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, যেটা ডিসপ্লেতে শো করবে, কিন্তু পরের অংশে আমরা হ্যাশ দিয়ে যুক্ত করেছি, হ্যাশের অংশটুকু ডিসপ্লেতে শো করবে না। মাল্টি লাইন কমেন্টস, অর্থাৎ পাইথনে কিভাবে অনেকগুলো লাইনকে আমরা কমেন্টের অন্তর্ভুক্ত করব। সত্যিকার অর্থে পাইথনে মাল্টি লাইন কমেন্ট বলতে কোনো বিষয়ের অস্তিত্ব নেই, তারপরেও মাল্টি লাইন কমেন্ট আমাদের ব্যবহার করতে হবে। কিভাবে করতে হবে? যদি আমরা মাল্টি লাইন কমেন্ট করতে চাই, অনেকগুলো লাইনকে কমেন্টের মধ্যে রাখতে চাই, তাহলে প্রত্যেকটা লাইনের পূর্বেই হ্যাশ দিতে হবে। সো এখানে প্রত্যেকটা লাইনের পূর্বে হ্যাশ ব্যবহার করার মাধ্যমে আমরা মাল্টি লাইন কমেন্ট করেছি, কারণ পাইথনে বাস্তবে মাল্টি লাইন কমেন্ট বলে কিছু নেই, সবগুলোই সিঙ্গেল লাইন কমেন্ট। কিন্তু এরও একটি বিকল্প ব্যবস্থা রয়েছে। এই বিকল্প ব্যবস্থা হচ্ছে আমরা মাল্টি লাইন স্ট্রিং ব্যবহার করতে পারি। মাল্টি লাইন স্ট্রিং অর্থাৎ স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যখন কোনো কথা লেখা হয়, কোনো লাইন লেখা হয়, কোনো মেসেজ দেওয়া হয়, সেটা হচ্ছে স্ট্রিং। A B C D X Y Z, that can be anything. তো পাইথন প্রোগ্রামিংয়ে স্ট্রিংগুলোকে তখনই কাজে লাগানো যায় যখন সেটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে থাকে। অর্থাৎ সাপোজ আমরা লিখলাম যে x ইকুয়াল টু দিস ইজ এ কমেন্ট, তখন দিস ইজ এ কমেন্টের একটি মিনিং থাকবে, কারণ সেটা ওয়াই ভেরিয়েবলে বা এক্স ভেরিয়েবলে আছে, তখন এক্স ভেরিয়েবলটাকে কাজে লাগানো যাবে। আদারওয়াইজ ডাবল কোটেশনের মধ্যে যদি আমি দিস ইজ এ কমেন্ট লিখি, সেটা কম্পাইলারের কাছে মিনিংলেস। সো যেহেতু আমরা কমেন্টের উদ্দেশ্য হচ্ছে মিনিংলেস টু দ্য ইন্টারপ্রেটার, অর্থাৎ মূল প্রোগ্রামের অংশ নয়, তো সেটি করার জন্য আমরা এখানে মাল্টি লাইন স্ট্রিংয়ের ব্যবহার করেছি। মাল্টি লাইন স্ট্রিংয়ের মাধ্যমে আমরা এটাকে নিষ্ক্রিয় করে দিয়েছি। দেখুন, দিস ইজ এ কমেন্ট রিটেন ইন মোর দ্যান জাস্ট ওয়ান লাইন, এটাকে আমরা তিনটি ডাবল কোটেশনের মাধ্যমে নিষ্ক্রিয় করে দিয়েছি। দেখুন আমাদের ফলাফলটা দেখে আসি। দেখুন এই অংশটি দেখায়। সো পাইথনে মাল্টিলাইন কমেন্টের অস্তিত্ব নেই, কিন্তু মাল্টিলাইন স্ট্রিংয়ের মাধ্যমে আমরা বৃহৎ আকারের কমেন্টের ব্যবস্থা করতে পারি।
So আমরা একটা এক্সারসাইজ দেখি। Comments in Pythons are written with a special character. Which one? This is hash. Hash. I am submitting my answer. Wow. Submit answer. That's correct. সো আমরা একটা প্র্যাকটিস করলাম WC স্কুলে। এখানে প্রত্যেকটা লেসনের পরে, প্রত্যেকটা পেজের পরে এখানে কিছু এক্সারসাইজের ব্যবস্থা করা আছে কুইজ সিস্টেমে। এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। এখানে আরও অনেক প্র্যাকটিস রয়েছে। আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পাইথন ভেরিয়েবলস। যাচ্ছি পাইথন ভেরিয়েবলসে। আমরা পূর্বেই বলেছি যে ভেরিয়েবল হচ্ছে চলক যার মান পরিবর্তিত হয় প্রোগ্রামের ভিতরে। কিন্তু ভেরিয়েবল ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে মূলত তাতে মান স্টোর করা। ভেরিয়েবলস আর কন্টেনার্স ফর স্টোরিং ডেটা ভ্যালুস। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আলাদা কোনো কমান্ড নেই। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য স্পেশাল সিনট্যাক্স বা কমান্ড রয়েছে। কিন্তু পাইথনে একটা ভেরিয়েবল তখনই ক্রিয়েট হবে যখন প্রথমবার তাকে মান দেয়া হবে। আমরা যারা সি প্রোগ্রামিং করেছি তারা জানি যে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে ডেটা টাইপ ভেরিয়েবল নেম দিয়ে ভেরিয়েবলটাকে ক্রিয়েট করতে হয়। ইন্টিজার টাইপ ভ্যালু হলে সেখানে লিখতে হয় ইন্ট এক্স, সেমিকোলন ইত্যাদি। তারপর সেটাকে মান ব্যবহার করতে হয় বা প্রাথমিকভাবে মান ব্যবহার করা যায়। কিন্তু পাইথনে এ সমস্ত কোনো কিছুই ভাবার দরকার নেই। ভেরিয়েবলটিকে আমরা যখনই মান দিব তখনই সেটা ভেরিয়েবলে পরিণত হবে। ফর এক্সাম্পল x = 5 লেখা মাত্রই x একটি ভেরিয়েবল যার প্রাথমিক মান 5 হয়ে গেছে। এবং শুধু তাই নয়, 5 হচ্ছে একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, অতএব x ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি y = জন। জনের আগে পিছে ডাবল কোটেশন দেওয়া আছে। ডাবল কোটেশন মানে হচ্ছে স্ট্রিং। অতএব আমরা বুঝব y হচ্ছে একটি ভেরিয়েবল যার মান জন এবং y ভেরিয়েবলের ডেটা টাইপ স্ট্রিং। এভাবে আমরা প্রয়োজন মতো ভেরিয়েবল তৈরি করে নেব। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে স্ট্রিং টাইপের ভেরিয়েবলকে আমরা ডাবল কোটেশনের মধ্যেও রাখতে পারি, সিঙ্গেল কোটেশনের মধ্যেও রাখতে পারি। দেখুন x = জন ডাবল কোটেশনের মধ্যে, x = জন সিঙ্গেল কোটেশনের মধ্যে। দুইটাই কারেক্ট। দেখে আসি। ট্রাই ইট ইউরসেলফ। রান করি। দ্যাটস কারেক্ট। বোথ আর কারেক্ট। ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন দুইটাই স্ট্রিং। তবে ভেরিয়েবলের নেম, অর্থাৎ আমরা এখানে লিখেছি x = জন, y ইত্যাদি যা লিখেছি এগুলো হচ্ছে ভেরিয়েবল নেম। এই ভেরিয়েবল নেমে আমরা কি কি প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারবো কি পারবো না তার কিছু নিয়ম রয়েছে। দেখে আসি। যে পাইথন ভেরিয়েবল হিসেবে আমরা যেমন ছোট ছোট নাম xyz abc ব্যবহার করতে পারি, অনুরূপভাবে আমরা একটু বড় আকারের ডেসক্রিপশন দিয়ে ভেরিয়েবলের নাম ব্যবহার করতে পারি, যেমন এজ, কার নেম, টোটাল ভলিউম, সাম ইত্যাদি। সেক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার or the underscore character.
ভেরিয়েবল নেম অবশ্যই কোন একটি লেটার এ বি সি ডি এক্স ওয়াই জেড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। ভেরিয়েবল নেম সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। A variable name can only contain alphanumeric characters, অর্থাৎ ভেরিয়েবল নেমের মধ্যে শুধুমাত্র ABCD XYZ alphabets and numeric characters 1 2 3 4 0 এগুলো থাকতে পারবে, and underscores এবং আন্ডারস্কোর থাকবে। সো ভেরিয়েবল নেমে থাকবে alphabets, numbers or digits and underscores. Variable names are case sensitive. Case sensitive means ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর, অর্থাৎ লোয়ার কেস এবং আপার কেস দুইটার ভিন্ন ভিন্ন মিনিং। অর্থাৎ আমরা বাস্তব জীবনে আমরা বলি রহিম, RAHIM রহিম, অ্যান্ড স্মল লেটারে রহিম, স্মল r, স্মল a, স্মল h, স্মল I, স্মল m, both holds the same meaning. But in Python programming, lowercase a g e s and uppercase a lowercase g e দুটা ভিন্ন বিষয়। এমনকি all capitalize a g e, a capital, g capital, e capital, তিনটারই ভিন্ন ভিন্ন মিনিং এবং তিনটাই ভিন্ন ভিন্ন ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যেতে পারে। এখানে লক্ষ্য করুন, মাই var all lower case equal to Jen, my underscore var underscore my underscore var equal to John, my capital VAR equal to John. All are legal variable names. Legal. My var to legal. But illegal when you use two my var. Illegal because you cannot start with a number. My minus var illegal. My dash var illegal because you cannot use other than alphabets, numbers and underscore. So dash or minus is illegal. My dash var is illegal variable name. আমরা my dash ভেরিয়েবল ইউজ করতে my dash var ইউজ করতে পারবো না। অনুরূপভাবে আমরা স্পেস দিতে পারবো না। my স্পেস var এরকম ভেরিয়েবল নাম হয় না, এটা ভুল। আমরা দেখে আসি ট্রাই ইট ইয়োরসেলফ এর মাধ্যমে। দেখুন লাইন নম্বর 10 এ ভুল দেখাচ্ছে। লাইন নম্বর 10 দেখেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর লাইন থেকে ভুল। আপনি যদি এটাকে কারেক্ট করে দেন, এটাকে একটু কারেক্ট করে দেন, কারেক্ট করে দেওয়ার পরে আবার রান করেন, এবারেও আপনি পাবেন। দেখুন ভুল দেওয়া আছে। লাইন 12 তে ভুল আছে, কারেক্ট করে দিন। এই দুটাকে পাশাপাশি দেন, স্পেস বাদ দিয়ে দেন। এখনো দেখেন 11 নম্বর লাইনে ভুল আছে, 11 নম্বর লাইনে ড্যাশ আছে, এটাও ঠিক করে দেন। এখানে কিছু একটা লিখে দেন। এবারে ঠিক আছে, রেজাল্ট ক্লিয়ার।
তো আমরা আশা করি এখন পাইথন ভেরিয়েবলের অ্যাসাইন করতে পারবো, এটা সঠিকভাবে নামকরণ করতে পারবো এবং প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। আমি আবারও বলছি, পাইথন ভেরিয়েবল নেমস হয় কেস সেন্সিটিভ। ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে। ছোট হাতের অক্ষরের জায়গায় বড় হাতের অক্ষর ব্যবহার করলে সেটি ভুল দেখাবে। আমরা একটু আগে x=5, y=hello world ইত্যাদির মাধ্যমে ভেরিয়েবলের মান অ্যাসাইন করেছি, অর্থাৎ মান দিয়েছি। কিন্তু অনেক সময় এমন হয় যে অনেকগুলো ভেরিয়েবলের মান একই হতে পারে, কিংবা অনেকগুলো ভেরিয়েবল ব্যবহার করার জন্য বারবার মানে x=5, y=10 এরকম করে 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন ব্যবহার করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে জটিলতা কিভাবে কমিয়ে কোডটাকে ছোট করা যায় সেটা আমরা দেখব। এই কাজটাকে আমরা বলছি অ্যাসাইন ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, অনেকগুলো ভেরিয়েবলের মান নির্ধারণ করা। আমরা এক লাইনে করতে পারি। দেখুন, x, y, z তিনটি ভেরিয়েবলের মান ভিন্ন ভিন্ন। অরেঞ্জ, ব্যানানা, চেরি। তো দেখেন x, y, z ইকুয়াল টু ডাবল কোট অরেঞ্জ, ডাবল কোট ব্যানানা, ডাবল কোট চেরি। এর মানে হচ্ছে x এর মান অরেঞ্জ, y এর মান ব্যানানা, z এর মান চেরি। এবং আপনি যখন ব্যবহার করবেন প্রত্যেকটার মানই পৃথক পৃথকভাবে ব্যবহার করতে পারবেন। আমরা দেখে আসি। দেখুন, তিনটি ভেরিয়েবলের মান অ্যাসাইন করলাম এক লাইনে, কিন্তু ব্যবহার করলাম তিনটি পৃথক লাইনে, এবং তিনটারই ফলাফল দেখা যাচ্ছে। আবার আমরা কখনো কখনো এরকম হয় যে তিনটি ভেরিয়েবলের মান সমান, এ বি সি তিনটি ভেরিয়েবলের মান সেম, একই 5 হতে পারে। এক্স ওয়াই জেড তিনটি ভেরিয়েবলের মান একই, অরেঞ্জ। সেক্ষেত্রে আমরা x=y=z=orange এর মাধ্যমে ব্যবহার করতে পারবো। এটাও আমরা চলুন দেখে আসি। দেখুন, তিনটি পৃথক পৃথক ভেরিয়েবলকে এক লাইনে সমান মান দিয়ে অ্যাসাইন করা হয়েছে এবং তাদেরকে পৃথক পৃথকভাবে ব্যবহার করে ফলাফল পাওয়া গেছে। আমরা আরো একটা ব্যবহার করি, a=b=c=5 ইউজ করি প্রিন্ট a প্রিন্ট c। রান করে দেখি। দেখুন, আমরা a b c তিনটা ভেরিয়েবলেরই মান পেয়ে গেছি। এবং অনেক সময় আমাদের ভেরিয়েবলকে আমরা কোনো একটা মেসেজের সাথে প্রিন্ট করতে চাই। ফর এক্সাম্পল, we want to say Python is awesome or Python is boring, যে কোনো একটি হতে পারে। তো দেখুন, এই প্রোগ্রামটিতে দেখুন, x একটি ভেরিয়েবল যার মান হতে পারে awesome অথবা আমি অ্যাসাইন করতে পারি বোরিং। কিন্তু প্রিন্টের সময় আমরা চাই প্রিন্ট Python is awesome or boring, so x is the variable। এটাকে লেখার ফরম্যাট হচ্ছে স্ট্রিং এর যে পার্ট, যে অংশটুকু আমি নিজের ইচ্ছা মতো মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে থাকছে, এবং যেটা ভেরিয়েবল সেটা হচ্ছে প্লাস দিয়ে ভেরিয়েবলতে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্লাস এখানে বলা হচ্ছে যে কম্বাইন করছে, টেক্সট এবং ভেরিয়েবলকে কম্বাইন করছে প্লাস চিহ্নটি। দেখুন, পাইথন প্রিন্ট স্টেটমেন্ট ইজ অফেন ইউজড টু আউটপুট ভেরিয়েবলস। প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে প্রায়
ভেরিয়েবলকে ফলাফল হিসেবে প্রদর্শন করা হয় এবং তার সাথে কখনো কখনো কাস্টমাইজ টেক্সটকে ডিসপ্লে করা হয়। টেক্সট এবং ভেরিয়েবল দুইটাকে কম্বাইন করার জন্য প্লাস চিহ্ন সিম্বল ব্যবহার করা হয়। আমরা দেখে আসি, চলুন। পাইথন ইজ অসাম। তো আমি এখানে দিলাম বোরিং। সো বোরিংটা এখানে বসে যাবে, দেখো পাইথন ইজ বোরিং। পাইথন ইজ বোরিং, এখন বোরিং এক্স। এবং ভেরিয়েবলকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলটা কখন হয় দেখুন, ভেরিয়েবলস দ্যাট আর ক্রিয়েটেড আউটসাইড অফ এ ফাংশন আর নোন অ্যাজ গ্লোবাল ভেরিয়েবলস। অর্থাৎ কোনো একটা ফাংশনের মধ্যে যখন কোনো একটা ভেরিয়েবলকে ব্যবহার করা হয় তখন হচ্ছে সেই ভেরিয়েবলটা ওই ফাংশনের লোকাল, কিন্তু যখন ওই ফাংশনের বাইরে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়, ভেরিয়েবলের মান নির্ধারণ করা হয়, তখন সেই ভেরিয়েবলটিকে যখন মূল ফাংশনে ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে গ্লোবাল হিসেবে ব্যবহার করতে হয়। দেখুন, ক্রিয়েট এ ভেরিয়েবল আউটসাইড অফ এ ফাংশন অ্যান্ড ইউজ ইট ইনসাইড দ্য ফাংশন। দেখেন, এক্স ইকুয়াল টু অসাম নামের একটা ভেরিয়েবল আমরা তৈরি করেছি এবং এটাকে আমরা মাই ফাংশনের মধ্যে ব্যবহার করতে চাই। দেখুন, এক্স ভেরিয়েবলের মান এই যে মাই ফাংশনের ডেফিনেশনের মধ্যে এক্স ভেরিয়েবলকে লেখা হয়নি, কিন্তু এক্স ভেরিয়েবলকে ব্যবহার করা হয়েছে, এটি গ্লোবাল করে ব্যবহার করা হয়েছে। আর যদি লোকাল ব্যবহার করতে চাই তার এক্সাম্পল দেখুন। লক্ষ্য করুন, এখানে দেখুন এক্স এর একটি মান আছে অসাম, এটি মাই ফাংশনের বাইরে, অতএব এক্স ভেরিয়েবলকে মাই ফাংশনের মধ্যে ব্যবহার করতে চাইলে সেটি হবে গ্লোবাল। কিন্তু মাই ফাংশনের মধ্যে আরও একটি ভেরিয়েবল লেখা আছে একই নামে, এক্স ইকুয়াল টু ফ্যান্টাস্টিক। সো এক্স ইকুয়াল টু ফ্যান্টাস্টিক, এই এক্স ভেরিয়েবলটি হচ্ছে মাই ফাংশনের লোকাল ভেরিয়েবল। তো প্রায়োরিটি হিসেবে লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটি পাবে। সো যখন আমি লিখব প্রিন্ট পাইথন ইজ প্লাস এক্স, তখন এটি মাই ফাংশনের লোকালটিকে প্রাধান্য দিবে। দেখুন, এক্স ইকুয়াল টু ফ্যান্টাস্টিক রান করেছে। যদি এটিকে কমেন্ট করে দেন, কমেন্ট করে দিলে বাইরের এক্স এবং ভিতরের এক্স সেম হয়ে গেছে, কারণ এখন এর কোনো লোকাল মান নেই। যখনই লোকাল মান দিবেন তখন লোকালের প্রাধান্য থাকবে। এখন ভিতরের মান হবে ফ্যান্টাস্টিক এবং বাইরের মান হবে অসম। তো গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করার জন্য আমাদেরকে একটি কিওয়ার্ড ব্যবহার করা উচিত, সেটি হচ্ছে গ্লোবাল। দেখুন, নর্মালি হোয়েন ইউ ক্রিয়েট এ ভেরিয়েবল ইনসাইড এ ফাংশনের মধ্যে যখন ব্যবহার করি তখন সেই ভেরিয়েবলটা হচ্ছে লোকাল, আর যখন বাইরে ডিক্লেয়ার করা হয় তখন সেটা হচ্ছে গ্লোবাল। কিন্তু সেটাকে গ্লোবাল আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে, তাহলেই গ্লোবাল হিসেবে ওই ভেরিয়েবলটিকে আমরা পাবো। দেখুন, মাই ফাংশনের মধ্যে গ্লোবাল এক্স ডিক্লেয়ার করা হয়েছে এবং এক্স এর মান ফ্যান্টাস্টিক নির্ধারণ করা হয়েছে। এখন
এক্স এর মান ফ্যান্টাস্টিক শুধুমাত্র মাই ফাংশনের মধ্যেই চেঞ্জ হয়নি, পুরো প্রোগ্রাম জুড়েই এক্স এর মান ফ্যান্টাস্টিক হয়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এক্স এর মান বাইরের যে প্রিন্ট এর মধ্যে পাইথন ইজ এক্স আছে, এখানেও ভিন্ন মান পাওয়া যাবে, এখানেও গ্লোবাল এক্স এর মান পাওয়া যাবে। দেখুন ফ্যান্টাস্টিক, এই মানটি কোথা থেকে এসেছে? মাই ফাংশনের ভিতর থেকে এসেছে। আমি আরেকটু ক্লিয়ার করছি, আমি উপরে লিখছি x ইকুয়াল টু ম্যাজিক, হিসেব অনুযায়ী ফাংশনের মধ্যে এক্স এর মান আছে ফ্যান্টাস্টিক, এটা শুধুমাত্র মাই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা, এবং মাই ফাংশনের বাইরে এক্স এর মান আছে ম্যাজিক। সো আমি যখন মাই ফাংশনের বাইরে প্রিন্ট কমান্ডে এক্স কে প্রিন্ট করতে চাইব, তখন এর মান আসার কথা ম্যাজিক। কিন্তু প্রিন্ট কমান্ডে ম্যাজিক আসেনি, কারণ মাই ফাংশনের মধ্যে এক্স কে গ্লোবাল করা হয়েছে এবং এক্স এর নতুন মান নির্ধারণ করা হয়েছে। যদি আমি মাই ফাংশনের মধ্যে গ্লোবাল এক্স কে না লিখি, সেটাকে যদি কমেন্ট করে বাদ দিয়ে দিই, তাহলে দেখেন কি পরিবর্তনটা হয়। এখন আর মাই ফাংশনের মধ্যে এক্স ইকুয়াল টু ফ্যান্টাস্টিক কথা কোনো কাজ করবে না বাইরে এসে, অর্থাৎ এক্স কে গ্লোবাল না করার কারণে মাই ফাংশনের মধ্যে এক্স এর মান পরিবর্তন করা যায়নি। আশা করি বুঝতে পেরেছি। আসুন এবারে আমরা পাইথন ভেরিয়েবল সংক্রান্ত কিছু কুইজের এক্সারসাইজ করে নিই এবং কিভাবে W3 স্কুলে তা করতে হয় তাও দেখে নিই। প্রথমটি দেখুন, ক্রিয়েট এ ভেরিয়েবল নেমড কার নেম অ্যান্ড অ্যাসাইন দি ভ্যালু ভলভো টু ইট। অর্থাৎ কার নেম নামের একটি ভেরিয়েবল তৈরি করো যার মান হবে ভলভো। সো কার নেম ওকে, ভলভো ওকে, ঠিক আছে, সাবমিট করে দিচ্ছি। Submit answer. Correct. Next exercise. Create a variable named x and assign the value 50 to it. x নামের একটি ভেরিয়েবল তৈরি করো এবং যার মান হবে 50। যেহেতু 50 এটি একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার, অতএব এখানে ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি এর মান হবে x equal to 50. Submit answer. Next exercise. Display the sum of 5 plus 10 using two variables x and y. 5 এবং 10কে যোগ করতে হবে দুইটা মাত্র ভেরিয়েবল x এবং y দিয়ে। সো আমরা যেটা করব, x এর মান 5, y এর মান 10 লেখা আছে, যেহেতু তৃতীয় ভেরিয়েবল z নেই অতএব লিখতে হবে প্রিন্ট x plus y. সাবমিট অ্যান্সার। নেক্সট এক্সারসাইজ দেখুন, ক্রিয়েট এ ভেরিয়েবল কল z, assign x plus y to z and display the result. সো x plus y এর মান দিব, যে কোনো মান দেওয়া আছে, x equal to 5, y equal to 10. সো আমরা লিখব z equal to x plus y, আর এখানে হবে প্রিন্ট z। যদি আমি উত্তরটা ভুলে যাই তাহলে আমাকে কি করতে হবে? শো অ্যান্সার দিতে হবে। শো অ্যান্সার দিলে উত্তরটা দেখতে পাওয়া যাবে। আশা করি আমরা W3 স্কুলের এক্সারসাইজ, কুইজ এক্সারসাইজগুলো কীভাবে করতে হয় সেটা আমরা বুঝে গেছি। বাকি যে এক্সারসাইজ নিচে আছে সেগুলো আমরা প্রত্যেকেই করতে পারবো বলে আশা করি। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।